দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে। সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটির শিরোনাম দিয়েছি ব্যাধির বিশ্বায়ন। খুব সঙ্গত কারণেই এই শিরোনামটি দেওয়া হয়েছে, কেননা আপনারা জানেন যে উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাস কিন্তু এখন বিশ্বের প্রায় 188টিরও বেশি দেশ এবং অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এসব অঞ্চলের মানুষকে কোভিড-19 যেরকম আক্রান্ত করেছে, প্রাণ নিয়েছে, একই সাথে এই সমস্ত বিশ্বের জীবিকার উপর একটি বিরূপ প্রভাব ফেলেছে, একটি বড় ধাক্কা দিয়েছে। আমরা এই সার্বিক বিষয়গুলো নিয়ে ব্যাধির বিশ্বায়ন শিরোনামে আলোচনা করব। এই বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে দেশের বাইরে থেকে দুজন অতিথি যোগ দেবেন। সেই দুজন অতিথিকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। প্রথম যে অতিথির সাথে পরিচয় করিয়ে দিতে চাই, উনি বাংলাদেশের উজ্জ্বল মুখ। দেশের বাইরে যে কয়েকজন বাংলাদেশি উজ্জ্বল করছেন বাংলাদেশের নাম, তাদের মধ্যে অন্যতম অধ্যাপক ডক্টর আহমেদ মুশফিক মোবারক। অধ্যাপক ডক্টর আহমেদ মুশফিক মোবারক ইয়েল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক। আপনাকে স্বাগত জানাচ্ছি মুশফিক মোবারক। এবং আরও একজন অতিথি আমাদের সাথে যোগ দিচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর রুহুল আবিদ। ডক্টর রুহুল আবিদ একই সাথে গ্লোবাল হেলথ ইনিশিয়েটিভের একজন কার্যকরী সদস্য বটে। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে। অধ্যাপক মুশফিক মোবারক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমাদের বাংলাদেশে আমরা একটি লম্বা সময়, 2 মাসেরও বেশি সময় আমরা কিন্তু যে হেলথ রেসপন্স, কোভিড রেসপন্সের মেজার হিসেবে আমরা লকডাউন বলি কিংবা ছুটি বলি একটি নিয়েছিলাম। সমস্ত অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। আমরা কিন্তু ধীরে ধীরে সেটি শিথিল করেছি এবং বলা হচ্ছে যে শর্ত সাপেক্ষে 15ই জুন পর্যন্ত গণপরিবহন এবং অফিস আদালত চলবে। এখন আবার যেটি প্রশ্ন সেটি হচ্ছে যে ইউএসএতে কিংবা ইউরোপের দেশগুলোতে আমরা যে ধরনের লকডাউন দেখেছি, যে ধরনের হেলথ মেজার আমরা দেখেছি, এই হেলথ মেজারগুলি বাংলাদেশে নেয়ার বাস্তবতা কতটুকু আপনি দেখেন? অধ্যাপক মুশফিক মোবারক। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। তো এই পশ্চিমা দেশ বা উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশের মতো দেশে আমরা যে খুবই ঘন বসতিপূর্ণ দরিদ্র দেশে বা হত দরিদ্র দেশে এভাবে কঠোর লকডাউনটা বাস্তবায়ন করা খুবই কঠিন। হ্যাঁ, সেটা একটা কারণ হলো যে সেটা বাস্তবায়ন করার ক্ষমতা আমাদের নেই। বিভিন্ন গ্রামে গঞ্জে লোক যখন তার খিদার মুখে তারা বাড়ি থেকে বের হয়ে আসে, তো সেই ব্যাপারে তো আমাদের কঠোরভাবে কিছু করা যায় না। হ্যাঁ, আর তাদের করা উচিত নয়। আর সেটার কারণ হচ্ছে আমরা যদি ওই যুক্তরাষ্ট্রে যে ধরনের এপিডেমিওলজিক্যাল মডেল এর উপর ভিত্তি করে তারা তাদের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিল, সেই মডেলগুলাই আমাদের দেশের ডেটা দিয়ে দেখি, দেখা যায় যে আসলে কিন্তু পলিসিটা নীতিমালা একই রকম নেওয়া উচিত না। তো যে কোনো প্রস্তাবিত নীতিমালা আমাদের মতো অর্থনীতিবিদরা যখন সেই নীতিমালার ইভ্যালুয়েশন করে, তো আমরা সেটার লাভ এবং ক্ষতি দেখি। হ্যাঁ, তো এখন লাভের দিক থেকে দেখা যায় যে আমাদের দেশে মানে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষমতা এত কম অন্যান্য দেশের তুলনায়, যে আমরা যদি ওই যেটাকে বলে ফ্ল্যাটনিং দ্য কার্ভ, হ্যাঁ, যে সংক্রমণে বিলম্ব করার চেষ্টা করি, তো সেই বিলম্ব করে তেমন একটা বেশি লাভ হয় না। তার কারণ হচ্ছে যে আমি বিলম্ব করে যদি ওই পিক বা সংক্রমণের শীর্ষটা আমরা যদি পরে নিয়ে আসি, তো তবুও তো তেমন একটা অতিরিক্ত জীবন বাঁচানো সম্ভব নয়, যেটা ধরেন যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে সম্ভব। হ্যাঁ, তো সেই কারণে লাভটা কম। আর তার সাথে আমাদের কম্পেয়ার করা উচিত, তুলনা করা উচিত ক্ষতিটা কিরকম হবে। হ্যাঁ, তো দিনের পর দিন, মাসের পর মাস যদি একজন দিনমজুরি কোনো কাজ না পায়, হ্যাঁ, তার সে তার পরিবার খাবার ছাড়া থাকে, তো সেরকম হতদরিদ্র পরিবারের জন্য বাসায় বসে থাকা সম্ভব নয়। হ্যাঁ, তো তাদের মনে সংখ্যা থাকবে যে কোভিডের থেকে না মরে হয়তো আমরা অভাবে মরে যেতে পারি। তো এই কারণে আমরা ওই মার্চ মাস থেকে যখনই আমাদের কোভিডের আক্রমণ শুরু হলো, তখন থেকে আমরা সারা দেশব্যাপী ডেটা বা তথ্য সংগ্রহ করা আরম্ভ করেছি। সেই তথ্যে আমরা দেখা গেছে দেশব্যাপী, বাংলাদেশে করেছি, নেপালে করেছি, আফ্রিকার কিছু কিছু দেশে। তো বাংলাদেশে দেখা যাচ্ছে যে প্রায় 70% মানুষেরই কাজের সুযোগ কমে গেছে, আয় কমে গেছে। হ্যাঁ, আর কতটা কমেছে? প্রায় 30%-এর বেশি কমে গেছে। তো এখন এই জন্য আমাদের এখন সাবধান হতে হবে আসলে, যে যেই ধরনের নীতি নির্দেশনা আমরা তৈরি করি, যাতে জীবন জীবিকা এই দুটো জিনিসের উপরেই আমাদের যাতে লক্ষ্য থাকে। জি, ডক্টর রুহুল আবিদ, হ্যাঁ, আপনি আর কিছু যোগ করতে চান কিনা?
হ্যাঁ, তো আমি শুধু বলতে চাই যে জি। আসলে এখন আমরা যে লকডাউন করা উচিত কি অনুচিত সেই ব্যাপারে এখনো আমাদের বিতর্ক চলছে। আসলে সেই বিতর্কের আর সময় আর নেই। হ্যাঁ, এখন আমাদের প্রয়োজন হলো কোনো ধরনের স্মার্ট কন্টেইনমেন্ট স্ট্র্যাটেজি, যাতে ইকোনমি ওপেন করে যাতে আমরা তবুও ওই জীবিকার উপর লক্ষ্য রাখতে পারি। আমরা এই স্ট্র্যাটেজিগুলো নিয়ে কথা বলবো, তার আগে ডক্টর রুহুল আবিদের কাছে জেনে নিতে চাই, আমরা যেটি দেখছি যে ফিজিক্যাল ডিস্টেন্সিং কথা বলছি, শারীরিক দূরত্বের কথা বলছি, আবার একই সাথে ডে টু ডে যে মজুরির জন্য যে মানুষকে বেরিয়ে আসতে হচ্ছে, এই ফিজিক্যাল ডিস্টেন্সিং এবং মজুরি, এটির কি একটা ব্যালেন্স করা কি সম্ভব কিনা, মানে এটা আদৌ এটা প্র্যাকটিক্যাল কিনা বাংলাদেশে, ডক্টর রুহুল আবিদ? ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হয় যে আসলে ধরেন করোনা ভাইরাস তো একটা ভাইরাস, ওর কিন্তু কোনো অনুভূতি নাই, হ্যাঁ। সো ও আসলে দেখবে যে ও কিভাবে প্রপাগেট করতে পারে বা ছড়াতে পারে। তো এখন ছড়ানোটা যদি আমরা ঠেকাতে চাই, তাহলে এই যে অর্থনৈতিক কিছু ক্ষতি হয়েছে বা হচ্ছে, হ্যাঁ, এই জিনিস কিছুটা মেনে নিয়েই সব দেশ এগিয়েছে, বাংলাদেশও এগিয়েছে। আহ, কিন্তু মডেলটা আলাদা হওয়া উচিত ছিল, এটা মুশফিক মোবারক সাহেবের সাথে আমি সম্পূর্ণ একমত যে মডেলটা ডেফিনেটলি আলাদা হওয়া উচিত। মানে পশ্চিমা বিশ্বে যেটা হবে সেটা ওখানে চলবে না। যেমন এখানে যদি আপনি ফিজিক্যাল ডিস্টেন্সিং বলেন, এখানে ফিজিক্যাল ডিস্টেন্সিং সম্ভব, কারণ এখানে যে মানে প্রতি স্কোয়ার কিলোমিটারে যত লোক থাকে, বাংলাদেশে তার হয়তো 10 গুণ বা 5 গুণ থাকে। তো সেই জন্য বাংলাদেশে ফিজিক্যাল ডিস্টেন্সিং এমনি অতটা সম্ভব না, কিন্তু তারপরেও একটা কথা থাকে যে এই যে আমরা ধরেন গত 2 মাস ধরে বাংলাদেশে যে লকডাউন বা ছুটি ঘোষণা করা হলো, এটার কোনো ফলাফল কি আছে কিনা? হ্যাঁ, এটার হয়তো অর্থনৈতিক অনেক ক্ষতি হয়েছে, কিন্তু জীবনও অনেক বেঁচেছে। কারণ আপনার যে কোনো এপিডেমিকে, যেমন আপনি যদি যুক্তরাষ্ট্র ধরেন, যুক্তরাষ্ট্রে কিন্তু বেকারত্ব ছিল 3 থেকে 4%, এখন কিন্তু প্রায় আপনার 14%, হ্যাঁ, 14-15 আরো বাড়ছে। তো এই যে বেকারত্ব বেড়ে যাওয়াটা, এটা সব দেশেই হচ্ছে, এক এক দেশের এক এক রকম হবে। এখন যে দেশ যত গরিব, যে দেশের যত দিনমজুর বা এই শ্রমিক থাকবে, তারা প্রতিদিনের রোজগারের উপর নির্ভর করবে, তাদের তত বেশি খারাপ অবস্থা হবে। তো বাংলাদেশ সেই হিসাবে অবশ্যই মানে সবচেয়ে বেশি ভুক্তভোগী অর্থনৈতিকভাবে। কিন্তু গত 2 মাসে কি আমরা কোনো ফলাফল পেয়েছি? আসলে পেয়েছি, কিন্তু কারণ আমরা ধীর করতে পেরেছি কিছুটা। যেমন আপনার ফিজিক্যাল ডিস্টেন্সিং এর জন্য অনেক ধীরে ধীরে পিকটায় আসছে। তো ধীরে পিক আসার একটা সুবিধা হচ্ছে যে আপনার হসপিটালগুলো, কারণ বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা আপনারা যেটা জানেন, মুশফিক মোবারক সাহেবও বললেন যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কিন্তু আসলে আপনার অলরেডি স্যাচুরেটেড। মানে আপনার সাধারণ অবস্থাতেই আপনি সমস্ত হাসপাতাল বেডগুলো ভরা থাকে। সরকারি হাসপাতালে আপনি দেখবেন যে করিডোরে থাকে রোগী, ফ্লোরে থাকে। তো যার ফলে ওখানে যদি আমরা স্লো না করি বা না করতে পারতাম, বা এখনো যদি কিছুটা না করি, তাহলে এত মানে বেশি হয়ে যাবে। যেমন আজকে আমি কয়েকজনের কাছ থেকে ফোন পেলাম যে কোনো হাসপাতালে জায়গা পাচ্ছে না তারা রোগীর। তো এখন যদি এই জিনিসটা আমরা যদি কিছুটা ধীর করতে না পারি, তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে গেলে মৃত্যু হার অনেক বেড়ে যাবে। ওইটা হচ্ছে ঝামেলা, যে আমাদেরটা আসলে ডিলেমা। একদিকে শ্রমিক খেতে পারছে না, অর্থনীতির ক্ষতি হচ্ছে, আর একদিকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা ঠিক ওইভাবে প্রস্তুত না যে এত বড় একটা ধাক্কা নিতে পারবে। যার ফলে আমাদেরকে মাঝামাঝি একটা মডেল খুঁজে বার করতে হবে। তো সেজন্য আমি বলবো যে আসলে ফিজিক্যাল ডিস্টেন্সিং পশ্চিমার মতো না হলেও কিছুটা করতে হবে, এবং ধীরে ধীরে আসলে এই জিনিসগুলো তুলতে হবে। লকডাউনটা একদম তুলে দিয়ে যদি দেখি আমরা অনেক মৃত্যুর হার বেড়ে গেছে, তখন হয়তো আমরা সামলাতে পারবো না, তখন ডাক্তাররাও তখন এফেক্টেড হবে, স্বাস্থ্যকর্মীরা এফেক্টেড হবে, তখন আপনি কাকে দিয়ে চিকিৎসা করাবেন? তো জি এটাই আমার মানে সংক্ষিপ্ত মতামত। জি জি। এরপরে ডক্টর মুশফিক মুবারকের কাছে একটু প্রশ্ন, যে যে মডেলগুলির কথা বলা হচ্ছে, সেটি অর্থনৈতিক মডেল হোক কিংবা মেডিকেল মডেল হোক, এই মডেলগুলি এ পর্যন্ত কি খুব বেশি সাকসেসফুল? আমরা যদি দেখি যে প্রজেকশনগুলি যত হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু প্রজেকশনগুলি ঠিকঠাক মতো ফল দিতে পারেনি, ওয়ার্ন করতে পারেনি। এই মডেলগুলোর কোনো ত্রুটি দেখেন কিনা ডক্টর মুশফিক মুবারক? জি, তো মডেল তো আসলে একদম একদম স্পেসিফিক আমাদের কি ধরনের ক্ষতি হতে পারে, কয়জন লোক মারা যাবে, তো এই এই ধরনের ক্রাইটেরিয়া দিয়ে যদি আপনি মডেলের কথা চিন্তা করেন, তাহলে তো অবশ্যই মডেলের ত্রুটি থাকবে। হ্যাঁ, কিন্তু মডেলের আপনি ডক্টর রুহুল আবিদ যেটা বললেন, সেই মডেলের কারণে আমাদের তো এক্সাক্ট নাম্বার হয়তো দরকার নাই, কিন্তু আমাদের একটু গাইডেন্স দরকার কি করে আমরা একটা নীতিমালা তৈরি করতে পারি যাতে জীবন আর জীবিকা দুটার ক্ষতি একটু কমানো যায়। তো সেই হিসাবে কিন্তু মডেল খুব প্রয়োজনীয়। তো সেই মডেল থেকেই আমরা বুঝতে পারি যে এই কোভিড সংক্রমণ যখন নাম্বার বাড়তে থাকে, হ্যাঁ, সেটার সাথে স্বাস্থ্য ব্যবস্থার সম্পর্কটা কি, আর কতজন এক্সট্রা অতিরিক্ত মানুষের সাথে মারা যেতে পারে। আর তাছাড়া মডেলে যদি আমরা ইকোনমিক ফ্যাক্টর
অর্থনৈতিক ফ্যাক্টর, তারপর জীবিকার ফ্যাক্টর, এগুলো যোগ করি, হ্যাঁ, তাহলে সেই মডেল থেকে একটু গাইডেন্স পাওয়া যায় যে এটার ক্ষতি লাভ তুলনা কেমন ভাবে করা যায়। বাংলাদেশের আপনারা জানেন যে আপনি সহ আপনার গবেষক দলরা বাংলাদেশের একদম রুট লেভেল থেকে আপনারা তথ্য সংগ্রহ করেছেন। এই মুহূর্তে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কোভিড আসার পরে কতটুকু ধাক্কা খেয়েছে, আপনাদের মডেল কি বলছে? যে ধাক্কা খেয়েছে, আসলে সেটার জন্য মডেলেরও প্রয়োজন নয়, শুধু লোকজনের সাথে কথা বলেই বোঝা যায়। হ্যাঁ, তো সারা দেশব্যাপী আমরা সেই কাজই করছি। বিভিন্ন সারা দেশে বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায়, বিভিন্ন ইউনিয়নে আমরা বিভিন্ন ইন্টারভিউ চালিয়ে যাচ্ছি। প্রত্যেক দিনই শত শত কল যাচ্ছে, সেটা ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে আর এবং ইনোভেশন ফর পভার্টি অ্যাকশন, দেশে একটা এনজিও থেকে। আর আমরা যা শুনছি যে আসলে ক্ষতি অনেক, অর্থনৈতিক ক্ষতি অনেক। আর সেটা হলো যে ধরেন আমি আর আপনি তো নিরাপদে আমাদের বাসায় বসে বা অফিসে বসে আমাদের কাজ চালিয়ে যেতে পারি। হ্যাঁ, আমাদের জীবিকার তেমন একটা ক্ষতি হয় না। তবে যেগুলা ক্ষতি দেখা যাচ্ছে, দুই ধরনের লোকের কথা আমি বলি। একটা হলো যে দিন মজুরি, ধরেন ইনফর্মাল সেক্টরে যারা, হ্যাঁ, তো তাদের তো কোনো সোশ্যাল প্রোটেকশন নেই। যে তারা এমন না যে তারা বাসায় বসে কেউ একটা স্যালারি এমপ্লয়ি, তার এমপ্লয়ার বলে দিবে ঠিক আছে তুমি বাসায় কিছুদিন বসে থাকো, আমি টাকা পাঠিয়ে দেবো। হ্যাঁ, তো সেটা একটা বড় ধরনের কষ্টের ব্যাপার তাদের জন্য। আর দ্বিতীয় আরেকটা গ্রুপ যেটা আমাদের দেশের অর্থনীতি অনেক ক্ষতি করছে, সেটা হলো মাইগ্রেন্ট লেবার। হ্যাঁ, তা আপনি নিশ্চয়ই জানেন যে গার্মেন্ট ছাড়া আমাদের আরেকটা রপ্তানি হলো মানুষ। হ্যাঁ, আর আমাদের একটা রেমিটেন্স ডিপেন্ডেন্ট ইকোনমি। তো গত 10 বছরে ধরেন প্রায় 10% জিডিপি আসে রেমিটেন্স থেকে। তখন হঠাৎ করে তো যারা যে মাইগ্রেন্ট লেবার হঠাৎ করে হয়েছে কি, গ্লোবাল ক্রাইসিস যেহেতু এটা, তারা তাদের পরিবারে আর টাকা পাঠাতে পারছে না, আর অনেককে আবার ফেরত পাঠানো হয়েছে। এবং প্রায় মনে হয় 50 লোক এখন ফেরত আসবে। তো এখন যেগুলা জেলায় উপজেলায় যেগুলা পরিবার রেমিটেন্সের ডিপেন্ডেন্স বেশি, হ্যাঁ, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি ক্ষতি হচ্ছে। তো নর্মালি আমরা দেখি যে যেগুলা পরিবারে ধরেন একজন ইন্টারন্যাশনাল মাইগ্রেন্ট থাকে, যে আন্তর্জাতিক মাইগ্রেন্ট অন্য কোনো দেশে যেখানে ভালো আয়ের ব্যবস্থা আছে সেখানে সে কাজ করতে পারে, তো সেই পরিবার নর্মালি কিন্তু অন্যান্য পরিবার তুলনায় অর্থনৈতিকভাবে একটু আগে থাকে। কিন্তু আমরা এখন ডেটা কালেক্ট করে দেখলাম এপ্রিল মাসে সেই একই তুলনা ওই কম্পারিজনটা একদম উল্টে গেছে। যে সেগুলো পরিবারে এখন ইকোনমিক সিকিউরিটি আর ইনসিকিউরিটি অনেক বেশি। আবিদ ভাই, এক্ষেত্রে ডক্টর রুহুল আবিদ, এক্ষেত্রে যদি এরকম ফিনান্সিয়াল কিংবা অর্থনৈতিক যে অনিরাপদ হয়ে গেলেন, এখন যদি কেউ অসুস্থ হয়ে যান, সেই চিকিৎসার ব্যয় মেটানোর মতো তো খরচ আসলে বাংলাদেশে একটি বড় অংশের মানুষের নেই কিংবা থাকছে না, সেটি হারাচ্ছেন, এমনটি কি মনে করেন কিনা আপনি? জি, অবশ্যই। কারণ এই যে মুশফিক সাহেব যেটা বললেন যে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে আপনার গার্মেন্টস এর পরেই কিন্তু আমাদের এই যে বিদেশের যে জনশক্তি রপ্তানি থেকে যে আয়টা আসতো, তো যে জেলা উপজেলা বা যে গ্রাম যত বেশি সমৃদ্ধ ছিল তাদের আয়, তারা এই ফেরত আসাতে এখন সেখানে তত বেশি হাহাকার শুরু হবে, কারণ তারা তো নির্ভরশীল ছিল বাইরের একটা সোর্সের উপরে। তো এখন যেটা সমস্যা যেটা হচ্ছে, আর একটু সুদূর প্রসারী আমি এখানে দেখাতে চাই যে এখন বর্তমানের একটা সমস্যা হচ্ছে, আরেকটা হচ্ছে যদি আমরা এই রোগটাকে ঠিকমতো প্রতিরোধ করতে না পারি, বা যদি আমরা এটাকে ধীর করতে না পারি, মানে এটাকে আসলে কন্ট্রোল করতে হবে একটা রেগুলেটেড ওয়েতে, যদি না করতে পারি তাহলে আরেকটা কিন্তু এই আপনার আজকের যে নাম যে ব্যাধির বিশ্বায়ন, ঠিক একইভাবে আপনার একটা পুরা বিশ্বজুড়ে কিন্তু একটা বৈষম্যের তৈরি হতে যাচ্ছে করোনা বা পোস্ট করোনাতে। যখন করোনা আপনার নেমে আসবে, মানে আপনার অনেক লোক মৃত্যুর হার কমে গেল, ছড়ানো কমে গেল, তখন কিন্তু এই যে আমাদের বিদেশ থেকে শ্রমিকরা ফেরত এলো, এদেরকে আবার ওই দেশগুলো নিবে কিনা তার উপর অনেকাংশে কিন্তু নির্ভর করবে, কারণ শ্রমিকের জন্য সব দেশ প্রতিযোগিতা করে। হ্যাঁ, শুধু বাংলাদেশ না, আপনার ভারত আছে, পাকিস্তান আছে, নেপাল আছে, শ্রীলঙ্কা আছে। তো এখন এই প্রতিযোগিতাতে কাদেরকে তারা তখন নিতে যাবে, যে দেশ ভালো কন্ট্রোল করতে পেরেছে, যেখানে আপনার দেখা যাবে যে রোগ প্রতিরোধ ভালো হয়েছে, মৃত্যু হার কমেছে, ছড়ানোটা কমে গেছে, তারা R0 বলে যেটা এই এপিডেমিকের ছড়ানো রোগে, তারা যারা কমাতে পেরেছে ভালো, তাদের শ্রমিকদেরকে হয়তো আগে নিবে, তাদের কাছে হয়তো ব্যবসা আগে আসবে, তাদের পরে ছাত্রছাত্রীরাও হয়তো ভিসা তাড়াতাড়ি পাবে। তো যার ফলে এখন যদি আমরা খালি দেখি যে এই মুহূর্তের আপনার ইয়েটা, হ্যাঁ এই মুহূর্তে তো বাঁচতে হবে, এই মুহূর্তে না বাঁচলে 3 মাস পরের বা 6 মাস পরের আলাপ করে তো আমাদের লাভ নেই, এই মুহূর্তে আমাদের বাঁচতে হবে। তো এই মুহূর্তে বাঁচার জন্য আমাদের যে মানে সরকার থেকে যে অনুদান দেওয়া হচ্ছে বা প্রণোদন দেওয়া হচ্ছে, বাড়ি বাড়ি টাকা পাঠানো হচ্ছে, তারপর খাবার দেওয়া হচ্ছে, এই জিনিসগুলোকে যদি
আর একটু নিয়ন্ত্রিতভাবে করে আর একটু ধীর করা যেত, তাহলে আমার মনে হয় আমাদের মেইন উদ্দেশ্য কি, ধীর করে কিন্তু আমরা চাচ্ছি না যে রোগটা চলে যাবে, ধীর করলেই চলে যাবে না। ধীর করলে কি হবে, আমরা R0 যেটা বলছি যে 2.5 থেকে, মানে আপনার ওই রোগটা ছড়ানোর যে একটা রেশিও থাকে R0 বলে বা R0, ওইটাতে আপনার 2 থেকে 2.5, এটা কোনো কোনো জায়গায় কিন্তু আপনার ঘনবসতি, যেমন রোহিঙ্গা ক্যাম্পের কথায় যদি আমরা আসি বা অন্য ঘনবসতির জায়গায়, তাহলে দেখা যাবে ওখানে 5, 6, 8ও হতে পারে। যে ক্রুজটা শিপটা হয়েছিল এই যে আমেরিকাতে, জি সেই ডায়মন্ড ক্রুজ শিপে কিন্তু 6, 8 এরকম হয়ে গেছে। এখন যদি আমরা মেইন প্রধান উদ্দেশ্য হচ্ছে আপনার এপিডেমিকটাকে একের নিচে নামিয়ে আনতে হবে। এই যে 2.5 বা 2.6 বলছি, এটাকে একের নিচে নামাতে হবে, তার আগে এটা থামবে না। তো একের নিচে নামানোর আগে যদি ভ্যাকসিন আসে বা ওষুধ আসে, তাহলে আমরা শক্তিশালী হব, কিন্তু সেটার জন্য তো আমাদের সময় লাগবে। এখন যেটা প্রধান করতে হবে, অর্থনীতির মডেলিং দিয়ে, স্বাস্থ্য ব্যবস্থার মডেলিং দিয়ে, পলিসি মেকারদেরকে নিয়ে প্রধান যেটা করতে হবে, আপনার এই রোগ ছড়ানোটাকে ধীর করতে হবে। সেই ধীর করার প্রক্রিয়াতে কিছু ক্ষতি হবে, কিন্তু সেই সময় সরকার এবং বিভিন্নভাবে অন্য, ধরেন আমাদের সমাজের যারা বিত্তশালী আছে তাদের সহযোগিতা নিয়ে যদি আমরা এই ক্রান্তিকালটাকে একটু, মানে আপনার কি বলে, কাটিয়ে উঠতে পারি বা ধীর করতে পারি, ওই দিনমজুরদের সাহায্য করে তাদের বেঁচে থাকাটা, অবলম্বনটা তৈরি করে, তাহলে হয়তো লং রানে, মানে দীর্ঘমেয়াদী ভাবে আমরা হয়তো ভালো থাকবো। কিন্তু এখন যদি আমরা এটা না করতে পারি ঠিকমতো পরিকল্পনা, যে মুশফিক সাহেবরা যে অর্থনৈতিক পরিকল্পনা করছেন, এই পরিকল্পনাগুলো ঠিকমতো মানে আপনার যদি করেন, কি বলে, আপনার বাস্তবায়ন করা হয় সরকারি পক্ষে বেসরকারি পক্ষ থেকে, তাহলে অবশ্যই আমরা মানে সার্থক হব। কিন্তু জি সেই দিকে আমার মনে হয় যে আমাদের পুরো দিকটা খেয়াল রাখতে হবে, খালি এই মুহূর্ত না, এই মুহূর্ত এবং এখন থেকে 3 মাস, এখন থেকে 6 মাস, পুরোটাই। ধন্যবাদ। জি জি ডক্টর রুহুল আবিদ এবং ডক্টর মুশফিক মোবারক, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা অনুষ্ঠানে এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি। দর্শক, একটি বিরতির পরে আবারও ফিরে এসে আজকের অতিথিদের সাথে আলোচনায় আমরা ফিরবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতি থেকে ফিরে এসে আবারও স্বাগত জানাচ্ছি সুরক্ষার প্রতিনিধি অনুষ্ঠানে। আমরা আজ কথা বলছি ব্যাধির বিষয় নিয়ে এবং আমাদের সাথে এই বিষয়ে কথা বলতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দুজন অতিথি সংযুক্ত আছেন। ডক্টর মুশফিক মোবারক, এবারে আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা বিরতিতে যাবার আগে কিছু স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছিলাম। এমনই একটি স্ট্র্যাটেজি আমরা দেখেছি অতীতেও, কিংবা এরকম প্রেসক্রাইব করা হয়েছে যে জোনিং করে, রেড জোন, গ্রিন জোন, ইয়েলো জোন, এই জোনিংয়ের কথা কিন্তু বাংলাদেশ সরকারও ভাবছে। এই জোনিংটা আসলে কতটুকু এফেক্টিভলি আমরা করতে পারবো, এর উপর পরবর্তী সফলতা কিংবা পরবর্তী স্ট্র্যাটেজি নির্ভর করছে। আপনি কি মনে করেন এই জোনিংটা কিভাবে হওয়া উচিত? হ্যাঁ, আমার মনে হয় এটা একটা ভালো আইডিয়া। তো ভারত, পাকিস্তান আর বিশ্বজুড়ে বিভিন্ন নিম্ন আয়ের দেশগুলো যখন তারা বাংলাদেশের মতো জীবন জীবিকা বাঁচানোর দুটার কথাই চিন্তা করতে হয়, তো তারা সবাই এই ধরনের স্মার্ট কন্টেইনমেন্ট স্ট্র্যাটেজি, জোনিং বেস স্ট্র্যাটেজির কথা চিন্তা করছেন। তো তো সেটার বেসিক আইডিয়া হলো যে বিভিন্ন এলাকায় কোভিড সংক্রমণ কতটা, কি হারে ছড়িয়ে পড়ছে, কি হারে বেড়ে গেছে, সেই তথ্যটা ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকাকে ধরেন রেড জোন, গ্রিন জোন, ইয়েলো জোন করে করা। আর সেই তার উপর ভিত্তি করে, জোনের কালার উপর ভিত্তি করে, তাহলে স্থানীয় পর্যায়ে কি ধরনের নীতিমালা বাস্তবায়ন করা উচিত সেই এলাকায়, সেই ধরনের একটা আলাদা 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 করে বিভিন্ন, মানে দেশে যাতে একটা দেশে যাতে শুধু একমাত্র একটা নীতি না থাকে। হ্যাঁ, তো বিভিন্ন জোনে হয়তো নীতি বিভিন্ন রকমের থাকবে। তো স্থানীয় পর্যায়ে সেই নীতিমালার মধ্যে আমাদের চিন্তা করতে হবে যে এখানকার ধরেন এই এলাকার অর্থনৈতিক দুর্বলতা কিরকম, আর এই এলাকায় এই কোভিড সংক্রমণের কতটা ছড়িয়ে পড়েছে, এই দুটো মিলে তখন আমাদের দেখতে হবে আসলে এই এলাকার জন্য সবচেয়ে ভালো, এই পরিস্থিতিতে সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি কি হতে পারে। এক্ষেত্রে সেটা জি, এক্ষেত্রে জোনিং যদি বলি, বাংলাদেশ এমনিতেই একটি ঘনবসতিপূর্ণ দেশ। সেক্ষেত্রে কিন্তু আমাদের যে রোহিঙ্গা জনগোষ্ঠী কুতুপালং, উখিয়ায় যে যারা আছে 11 লাখের মতন, এক্ষেত্রে জোনিংটা এখানটা কীরকম ভাবে সম্পন্ন করা যেতে পারে এবং কি কি মেজার নেওয়া যেতে পারে এটা লার্জ জনগোষ্ঠীকে করোনা মুক্ত রাখতে? কারণ আমরা জানি যে এত বিশাল সংখ্যক মানুষ যদি করোনা আক্রান্ত হয়ে যায়, সেটি হোস্ট কমিউনিটি অর্থাৎ বাংলাদেশ যারা আমরা আশ্রয় দিয়েছি তাদের জন্য একটি বড় ঝুঁকির বিষয়। এই বিষয়ে আপনি কি বলবেন? তো আপনি আগে ডক্টর আবিদও ভালো কথা বলছিলেন যে ঘনবসতিপূর্ণ দেশ এর তুলনায় বিভিন্ন উন্নত দেশের তুলনায়। হ্যাঁ, আর এখন যদি আমি ওই কুতুপালং রেফিউজি ক্যাম্প, রোহিঙ্গা রেফিউজি ক্যাম্প যেখানে আছে কক্সবাজার আর উখিয়া উপজেলায়, তো তাদের কথা চিন্তা করি,
তো সেখানে কিন্তু পপুলেশন ডেন্সিটি আরো অনেক বেশি। হ্যাঁ, আর সেখানকার আসলে বিভিন্ন ধরনের ইকোনমিক ইনসিকিউরিটি আছে, আবার হেলথের ইনসিকিউরিটি আছে। তো আমি তো ওই এলাকা থেকেও আমরা অনেক তথ্য সংগ্রহ করেছি গত গত 1-1.5 মাসে। তো এখন যেমন ধরেন আমরা ওখানে মানে টেস্টিং হওয়ার আগেও রোগের লক্ষণ দেখা যাচ্ছিল কিনা, যেমন কফিং আর বা অন্যান্য লক্ষণ যেটা কোভিডে থাকে, তো সেই ডেটা, সেই তথ্য কালেক্ট করা আরম্ভ করেছিলাম। তো তখন থেকে দেখা যাচ্ছে আসলে রেফিউজিদের মধ্যে এই রোগের লক্ষণ কিন্তু অনেক বেশি প্রথম থেকে ছিল। হ্যাঁ, তো যদিও টেস্টিং হয়নি আর আমরা কেস পাইনি, দেখা যায় যে তাদের প্রায় দ্বিগুণ এই লক্ষণগুলো দেখা যায়, তার দ্বিগুণ। এমন হতে পারে যে তাদের হয়তো এমনিতেও হয়তো হেলথের বেসলাইন হেলথ মানে হেলথ স্ট্যাটাস একটু খারাপ, এই কারণে হয়তো তারা একটু মানে রোগের লক্ষণ একটু বেশি থাকে। এখন আরেকটা জিনিস পাওয়া গেছে যে সেখানে আসলে জীবনের মানে রোগের তো অসুবিধা আছে, আবার জীবিকারও অনেক অসুবিধা। তো এই মার্চের শেষ থেকে এপ্রিল মাস ওরকম সময়, একদম এপ্রিলের শুরুতে, তখনই দেখা যাচ্ছে যে প্রায় 70% বেশি রোহিঙ্গারা, তারা বলছে যে আমরা কিন্তু আমাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র যা কিনতে হয়, মানে খাদ্য, ঔষধ, এগুলা এরা কিনতে পারছি না। আর শুধু তাই নয়, শুধু রোহিঙ্গারাই নয়, আশেপাশে যে বাঙালি লোক যারা থাকে, যাদেরকে আমরা হোস্ট কমিউনিটি বলি ওই এলাকায়, তো সেই হোস্ট কমিউনিটিও কিন্তু প্রায় 60% লোক তারা বলছে যে আমরা এই প্রয়োজনীয় জিনিসপত্র এখন কিনতে পারছি না। আর কেন কিনতে পারছি না? সবচেয়ে সবাই বলছে, রেফিউজি আর হোস্ট কমিউনিটির লোক মানুষ বলছে, প্রায় 80-90% বলছে তার কারণ হলো এখন হাতে টাকা নেই। হ্যাঁ, আর তাছাড়া অনেকে আবার বলছে যে অনেক ধরনের মার্কেট এখন বন্ধ, এই কারণেও আমাদের প্রবলেম। তো এখন তো যেহেতু ওই এলাকাটা খুবই ঘনবসতিপূর্ণ, তো এটা একটা এক্সেসিভলি একটা রিস্কি এরিয়া। হ্যাঁ, আর এমন তো না, যেমন আগে খুব সুন্দর করে ডক্টর রাবিদ বললো যে যে এই ভাইরাসের তো কোনো অনুভূতি নাই, তো সে তো ভাইরাস তো চিন্তা করবে না এই রোহিঙ্গা, এই বাঙালি, আমি রোহিঙ্গাকে আক্রমণ করেছি, এবার এই কারণে এখন আমি বাঙালিকে আক্রমণ করতে পারবো না। হ্যাঁ, তো এখন যদি আমরা ওই এলাকায় ওই রোগটা যদি না কমাতে পারি বা কন্টেইন অবস্থায় রাখতে পারি, তাহলে তো এমনি দেশের অনেক ক্ষতি হবে। তো রোগটা তো এক জায়গায় শুধু থাকবে না, বিভিন্ন জায়গায় ছড়ায় পড়বে। এক্ষেত্রে ডক্টর রুহুল আবিদ, আমরা জানি যে আপনারাও রোহিঙ্গাদের উপর গবেষণা করছেন, সেই অঞ্চলের লোকজনদের নিয়ে কাজ করছেন। আপনি কি মনে করেন, আপনি কিছু যোগ করবেন কিনা ডক্টর মুশফিক মোবারকের সাথে? হ্যাঁ, ওনাদের গবেষণাটা খুবই ভালো। তো আমি যেটা বলবো যে আমাদের তো আসলে আমরা প্রায় 2017 অক্টোবর থেকে দুটো ক্যাম্পে, সবচেয়ে বড় দুটো ক্যাম্পে, কুতুপালং আর বালুখালীতে আমাদের দুটো মেডিকেল সেন্টার আছে, যেখানে আমাদের ডাক্তার, নার্স, ওরা রেগুলার নিয়মিত চিকিৎসা দিয়ে যায়, এবং এ পর্যন্ত আমরা 65,000-এর উপরে রোগীর চিকিৎসা দিয়েছি, এবং পুরোটা ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড দিয়ে আমরা করি, যার ফলে আমরা রোগীগুলোকে ফলো আপ করতে পারি। তো এখানে আমরা যেটা দেখছি, আমরা খুব ক্লোজলি, কারণ সরকার যখন ওটার লকডাউন করলো, মানে আপনার কয়েক সপ্তাহ আগে, তখন প্রধান যেটা করলো যে একটা এক্সিট এবং একটা এন্ট্রান্স রাখলো, যেটা আমার মনে হয় খুব ভালো একটা পদক্ষেপ ছিল, যে জন্য ওইখানে রোগটা একটু ধীরে ঢুকেছে। মানে যখন আমরা বাইরে অনেক পাচ্ছি, তখনও ওখানে ঢুকে নাই, কারণ আপনার অনেক আগেই ওখানে ওই অনেকগুলো এক্সিট এন্ট্রি ছিল, ওগুলো কমিয়ে দেওয়া হলো, এবং যারা নন এসেনশিয়াল ওয়ার্কার তাদের সবাইকে সরিয়ে দেওয়া হলো, যার ফলে ওই যে ডক্টর মুশফিক মোবারক যেটা বললেন যে ওখানে ওরা প্রয়োজনীয় অনেক কিছু পাচ্ছে না। তো ওই নন এসেনশিয়াল মানে বলতে অন্যদের সরিয়ে দিয়ে শুধু স্বাস্থ্য খাত রাখা হলো, তো যার ফলে ওখানে নিয়ন্ত্রণটা একটু ভালো হয়েছে। আমি বলবো যা হতে পারতো তার চাইতে, মানে ওখানে ভয়াবহ হতে পারতো, এবং এখন ঢুকে পড়েছে, যেহেতু আপনারা জানেন যে একজন মারা গেছে গতকাল। সো এখন ঢুকে পড়েছে 29 জনের মতো আপনার রোগ শনাক্ত হয়েছে। তো যার ফলে এখন এটা ওখানে যদি হয়, ওটা দাবানলের মতো ছড়াবে, কারণ ওখানের R0 যেটা বা R0 যেটা, যে রোগ সংক্রমণের হারটা, ওটা কিন্তু অন্য জায়গার সাথে ম্যাচ করবে না। অন্যখানে যদি 2.5 হয়, ওখানে যদি 6 হয়, 8 হয়, 16 হয়, আমরা জানি না এখনো। তা আমার কাছে যেটা মনে হয় যে আমরা তো ক্লোজলি দেখছি, আমরা মার্চ এবং এপ্রিল তখনও আমরা আমি সবসময় মনিটর করি, কারণ আমাদের পুরো ইলেকট্রনিক ডেটাটা আসে। তো আমরা যেটা দেখেছি যে অ্যারাউন্ড 7%, ডক্টর মুশফিক মোবারক যেটা বললেন যে কাফ বা জ্বর, এটা অ্যারাউন্ড 7% ওদের থাকে, কারণ ওই আবহাওয়াটা যদি দেখেন স্যাঁতসেঁতে, আবার যখন আপনার শীতের সময় ওটা শুকনো ধুলাবালিপূর্ণ, যার ফলে ওদের কাশি এবং জ্বর, তারপর ঘনবসতি থাকার জন্য ম্যালনারিশড, এই জন্য কাশি জ্বর এগুলো থাকে। আমরা মে মাসে, গত 1 মাসে আমাদের রোগী অনেক
কমে গেছে, এই মানে নর্মাল রোগী আসা কমে গেছে, জ্বর, এবং আমরা মেইনলি দেখি আসলে ক্রনিক রোগী, হাইপারটেনশন, ডায়াবেটিস, ওদেরকে বেশি দেখি। তো ওদের তো মানে ওরা সবচেয়ে ভালনারেবল। কিন্তু তা আমরা গত মাসে দেখেছি 9% রোগী আপনার জ্বর কাশি এগুলো নিয়ে এসছে। তার মানে আগের থেকে যেটা 7% ছিল তার থেকে 2% বেড়েছে। তো এখনো ওরকম দাবানলের মতো ওইভাবে বাড়ে নাই। তবে এখন আপনার যেহেতু রোগ নির্ণয় শুরু হয়েছে, এখন হয়তো আমরা দেখবো আইসোলেশন সেন্টারে বাড়ছে রোগী যাওয়া, আস্তে আস্তে বাড়ছে। কিন্তু ওখানের হারটা কিন্তু বাংলাদেশে যেমন আপনার ঢোকার পরে 3 মাস বা 4 মাস লাগলো আপনার পিকে আসতে, বা এখন যেমন পিকে যাচ্ছে, ওখানে কিন্তু তা না। ওখানে কিন্তু আপনার পিকটা খুব দ্রুত, ঢোকার পরে খুব দ্রুত আসলে আসা শুরু করবে। কিন্তু এখন পর্যন্ত একটা জিনিস একটু আমার জন্য আশার, যে সেটা হচ্ছে যে কক্সবাজারে প্রায় 3-4 হাজার লোককে টেস্ট করে পাওয়া গেছে 400 লোকের মতো পজিটিভ। রোহিঙ্গা ক্যাম্পে 300-400 লোককে করে পাওয়া গেছে আপনার ওরকম 26 কি 29 জন পজিটিভ। তো 8% হারটা হচ্ছে শতকরা আসার কথা। 8%। তো আপনারা দুইজন থাকুন, আপনাদেরকে থামাতে হচ্ছে, একটি বিরতির সময় হয়েছে, বিরতির পর আবারও নিশ্চয়ই আলোচনা করব। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে এসে আবারও আমরা আলোচনাকে এগিয়ে নেব। দর্শক, বিরতি থেকে ফিরে এসে আবারও স্বাগত জানাচ্ছি সুরক্ষার প্রতিনিধি অনুষ্ঠানে। আমরা আজ কথা বলছি করোনার ব্যাধির বিশ্বায়ন নিয়ে। আমাদের সাথে দুজন অতিথি কথা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সংযুক্ত আছেন তারা। ডক্টর রুহুল আবিদ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি যে আপনি রোহিঙ্গা জনগোষ্ঠীর কথা বলছিলেন এবং একই সাথে আমরা যারা বাঙালি জনগোষ্ঠী আছে তাদেরও কথা বলছিলেন। আপনার কি মনে হয় যে নিউ নর্মাল সামনে আমাদের জন্য অপেক্ষা করছে, নতুন বাস্তবতা, নতুন স্বাভাবিকত্ব, এই নতুন স্বাভাবিকত্বে আসলে যে ক্ষতিটা হয়ে গেল কিংবা যাচ্ছে কোভিডের কারণে, সেটি আমরা কিভাবে পুষিয়ে নিতে পারি? ধন্যবাদ। খুব কঠিন প্রশ্ন, খুবই কঠিন প্রশ্ন। আমি যেটুকু বলবো যে আমার যেটা মনে হয় যে নিউ নর্মালে বা নতুন স্বাভাবিকতায়, এই নতুন স্বাভাবিকতায় আমাদের মেনে নিতে হবে যে করোনা আমাদের সাথে বেশ কিছুদিন থাকবে। মানে করোনাকে আমরা এখনো, কারণ করোনা সম্বন্ধে আমরা খুব কম জানি, কিন্তু যদি আমরা অনেক দ্রুত বিজ্ঞানের প্রযুক্তির জন্য আমরা সাংঘাতিক দ্রুত কিন্তু অ্যাডভান্স করেছি। মানে এত দ্রুত কোনোদিন কোনো ভাইরাসের জিনোম হয় নাই 10 দিনের মধ্যে সিকোয়েন্সিং, তারপরে আপনার কি বলে ভ্যাকসিন ট্রায়াল, এত কিছু এত দ্রুত মানুষের ইতিহাসে হয় নাই। কিন্তু এখন এটার তারপরে আমরা এর সম্বন্ধে খুব কম জানি। যে আমরা জানি না একজনের হয়ে গেলে তার ইমিউনিটিটা কতদিন থাকবে। হ্যাঁ, যে এটা কি 6 মাস থাকবে না আজীবন থাকবে, এটা কি চিকেন পক্সের মতো হবে, না এটা কলেরার মতো হবে, না কিসের মতো হবে যে আমার 3 মাসের পরে ভ্যাকসিন দিলে আবার নিতে হবে। তো সেই জিনিসগুলো আমরা জানি না। ওগুলো জানার পরে আসলে আমরা বুঝতে পারবো যে আমাদের বাস্তব পরিস্থিতিটা কি হবে। কিন্তু আমরা যদি প্রেডিক্ট করার চেষ্টা করি বা স্পেকুলেট করি, হয়তো আমি ভুল হব স্পেকুলেশনে। কিন্তু আমার যেটা মনে হয়, এটা আমার একদম ব্যক্তিগত মতামত, কোনো ইয়ে না। তো সেটা হচ্ছে যে আমার যেটা মনে হয় যে আমরা যে নতুন স্বাভাবিকতায় যাচ্ছি, সেই স্বাভাবিকতা আমাদের মেনে নিতে হবে যে আমরা যেটুকু পারি নিজেদের দূরত্ব রাখা, মাস্ক পরে ঘন বসতিতে যাওয়া, কাজের জায়গায় যাওয়া, ঠিক একইভাবে আবার ফেরত এসে নিজেদেরকে যেভাবে আমরা হাত ধুচ্ছি 20 সেকেন্ড করে, তারপরে চোখে মুখে নাকে হাত দিচ্ছি না, এই জিনিসগুলোকে অনেক সচেতন হতে হবে। তো যে সমস্ত ধরেন পপুলেশন বা জনগোষ্ঠী মানে জাতিগতভাবে বা নৃতাত্ত্বিকভাবেই বেশি এগুলো করে থাকে, তারা সুবিধায় থাকবে। যারা করে না তাদেরকেও আস্তে আস্তে আপনার কনভিন্স করতে হবে, ট্রেন করতে হবে। এবং এই যে কাজের ক্ষেত্রে, অফিসের ক্ষেত্রের ব্যবহারটা আলাদা হবে। আমাদের এই যে হাত মেলানো বা পশ্চিমা বিশ্বে যে হাক দেয়, এই জিনিসগুলো কমে আসবে যতদিন না আমরা ভ্যাকসিন না পাচ্ছি এবং আমরা না জানছি যে ভ্যাকসিনটা কতদিনের জন্য কার্যকরী হবে, এবং যতদিন আমরা না বুঝছি যে আবার করোনা কি মিউটেট করে ইনফ্লুয়েঞ্জার মতো হয়ে যাবে কিনা। সেই যে আমরা স্প্যানিশ ফ্লুর কথা শুনি, সেই 1918-এর, তারপরে আপনার কি বলে 1950-তেও আপনার হংকং এর যে ফ্লু এসেছিল, যেগুলোর ভ্যাকসিন আমরা এখনো নেই বিভিন্ন দেশে, এবং কখনো দেখা যায় 3টা স্ট্রেন মিউটেট করে যাচ্ছে, তারপরে বারবার নিতে হচ্ছে, প্রতি বছর নিতে হচ্ছে। তো এখনো যেহেতু আমরা জানি না এটার মানে আকার প্রকৃতিটা কি হবে, আমার কাছে যেটা মনে হয় যে আমাদের খুব সতর্কতার সাথে লক্ষ্য করতে হবে যে আমরা কাজের ক্ষেত্রে, তারপর মানুষের এই যে কি বলে নৈকট্য, যেখানে যেখানে মানে অ্যাভয়েড করা যায় সেই জায়গাগুলো অ্যাভয়েড করা। কিন্তু তারপরে আমরা পারবো না, কিন্তু যেটুকু পারি সেটুকু আমাদের করতে হবে। ডক্টর মুশফিক মোবারক, ডক্টর রুহুল আবিদ কিন্তু বললেন যে জীবনাচরণের পরিবর্তনের কথা। আপনার কাছে আমার যেটি প্রশ্ন, যে অনেক অর্থনীতিবিদ কিংবা গবেষকরা বলছেন যে চায়না থেকে বেশ কিছু বড় বড় ব্যবসা শিফট হয়ে হয়তো বাংলাদেশ, ভিয়েতনাম, কম্বোডিয়া এদিকে যেতে পারে। এটির বাস্তবতা কতটুকু, এবং এটি যদি হয়ে যায় বাংলাদেশ কি এ থেকে সুবিধা নিতে পারবে কিনা? আপনার মূল্যায়ন কি এক্ষেত্রে? এটাও তো কঠিন প্রশ্ন, উত্তর দেওয়া খুবই খুবই কঠিন। তো আমি একটু কিছু ক্ষুদ্র
ধরেন পরামর্শের কথা বলি, যেটা আমরা আসলে বাস্তবায়ন করতে পারি। এখন চায়না থেকে যদি ব্যবসা আসে খুব ভালো, তো আমরা হয়তো যদি অবকাঠামো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে পারি, হয়তো আমরা কিছুটা সুযোগ নিতে পারবো। কিন্তু আগে যেগুলো আমাদের প্রয়োজন, আসলে যে ডক্টর রুহুল আবিদ বললো যে আমাদের আসলে প্রয়োজন এই ডিজিজটা প্রথমে কন্ট্রোল করা। হ্যাঁ, তো কি ধরনের মানে ক্ষুদ্র নীতিমালা পদ্ধতি নিয়ে আমরা সেটা করতে পারি? তো একটা হলো যে মাস্ক পরা। তো এখন সারা পৃথিবীর ডেটা থেকে দেখা যাচ্ছে, বিভিন্ন দেশের তথ্য থেকে, মডেল থেকে দেখা যাচ্ছে যে মাস্ক পরা খুবই প্রয়োজনীয়। আর এটা তো তেমন একটা ব্যাপার না। বাংলাদেশের অনেক গার্মেন্ট ফ্যাক্টরি আছে যারা খুব কম পয়সায় হাজার হাজার বা লক্ষ লক্ষ মাস্ক প্রত্যেক সপ্তাহে তারা তৈরি করতে পারে। হ্যাঁ, আর কিন্তু আমাদের ডেটা তো এই ব্যাপারে আমরা গত এক মাস ধরে ডেটা দেখছি। তো এখন দেখা গেছে যে খুব দ্রুত বাংলাদেশে মাস্ক ওনারশিপ বেড়ে গেল। হ্যাঁ, তো প্রথম সপ্তাহে অনেকের কাছে হাতে মাস্ক ছিল না, তবে 3 সপ্তাহের মধ্যে দেখা গেল যে 80-90% লোক আমাদের বলছে হ্যাঁ আমার কাছে মাস্ক আছে। হ্যাঁ, কিন্তু তারপরে যদি আমরা যাদের সাথে শুধু কথা না বলে, ওই ফোন সার্ভের মাধ্যমে কথা না বলে, যদি ডিরেক্ট অবজারভেশন যাই, তো আমি দেশের 1500টা বিভিন্ন এলাকায়, ধরেন মার্কেটে, মসজিদে মানে লোক পাঠিয়ে দেখলাম যে আসলে মাস্ক সবাই পড়ছে কিনা। দেখা গেল যে মাত্র 30-35% লোক কনসিস্টেন্টলি মাস্ক পরে। তার মানে যদি আমরা এই স্ট্র্যাটেজিটা যদি পার্সু করতে চাই, হ্যাঁ, তাহলে শুধু মাস্ক বিতরণ করলেই হবে না, একটা এনফোর্সমেন্টের দরকার। হ্যাঁ, তো সেটার জন্য ক্লিয়ার কমিউনিকেশন দরকার। তো সেটার জন্য হয়তো গভর্নমেন্ট থেকে কমিউনিকেশন, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা ডিরেক্টিভ যাওয়া প্রয়োজন, কিন্তু তাছাড়াও মানে লোকাল কমিউনিটি লিডারের মাধ্যমে, ধরেন মসজিদের ইমামের মাধ্যমে, স্কুলের হেডমাস্টারের মাধ্যমে আমাদের সেটা ইমপ্লিমেন্টেশন করা দরকার। এটা মাস্ক একটা ব্যাপার। মাস্ক একটা ব্যাপার। এছাড়া কোনো অর্থনৈতিক কোনো মডেল কিংবা আমরা সেফটি নেটটা আরেকটু বাড়াতে পারি কিনা, এই ধরনের কোনো পরামর্শ দিবেন কিনা পোস্ট কোভিড সিচুয়েশনে? অবশ্যই, যেমন একটা মানে খুব খুব প্রয়োজন আমাদের যে কোনো যেন দীর্ঘস্থায়ী কোনো ক্ষতি না হয় মানুষের। হ্যাঁ, যদি এখন একটা বাচ্চা ঠিক মতো খাবার না পায়, যেমন মঙ্গার মতো অবস্থা হয়ে যায়, যে সে দিনে মাত্র 1 বেলা বা 2 বেলা খেতে পাচ্ছে, তো তাতে তো একটা দীর্ঘস্থায়ী একটা ক্ষতি হয়ে যাবে, যে তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্টের অসুবিধা হবে, যেটাতে আমাদের পরে তার জীবনের পরে তার প্রোডাক্টিভিটি কমে যাবে। তো সেটাকে আমরা বলি যে সাইকেল অফ পভার্টি, ইট গেটস পারপেচুয়েটেড। তো এই জন্য আমাদের হতদরিদ্র পরিবারগুলো তার হাতে সাথে সাথে ত্রাণ, টাকা বা খাদ্য পৌঁছাতে হবে, না হলে আমাদের অর্থনৈতিক প্রগতির অনেক অসুবিধা হতে পারে। তো সেই জন্যই এখন কিন্তু আমি তো এখন বলে ফেললাম, কিন্তু সেটা বাস্তবায়ন করা তো খুব সহজ নয়। হ্যাঁ, তার কারণ হলো যে কার ক্ষতি বেশি হচ্ছে, মানে কার টাকার প্রয়োজন বেশি, খাদ্যের প্রয়োজন বেশি, সেটা আমাদের বুঝতে হবে। তো এখন সেই আইডেন্টিফাই করাটাও, সেটার জন্য একটা অবকাঠামো লাগে। তো সেটাই আমরা গভর্নমেন্টের সাথে এই একটা কাজ করছি, আর শুধু গভর্নমেন্ট না, ইয়েদের সাথেও, টেলিকম কোম্পানিদের সাথে, গ্রামীণ ফোন, রবি, এদের সাথেও, যে কিভাবে আমরা টাকা তাদের হাতে পাঠাতে পারি খুব দ্রুত। তারপর আরেকটা ছোট একটা উদাহরণ দিই। এখন ওই যে আমরা যে রোহিঙ্গাদের কথা বললাম, তো তাদের বিভিন্ন আচরণের মানে কি ধরনের, তারা কি সোশ্যাল ডিস্টেন্সিং করছে কিনা, বা তারা হাত ধুচ্ছে কিনা, এগুলো সব জানলাম ওই তথ্য সংগ্রহের মাধ্যমে। তবে দেখা গেল যে অনেক কিছুই তারা করছে, কিন্তু তবুও তারা মসজিদে অনেক যায়। হ্যাঁ, শুধু রোহিঙ্গারাও না, ওই আশেপাশে যে হোস্ট কমিউনিটি আছে কক্সবাজারে, তারাও অনেক যায়। 50-70% ওই রমজানের সময় যাচ্ছে অনেকে, কিন্তু রমজান মাসের আগের ডেটাও দেখা গেছে যে অনেকে যাচ্ছে। তো এখন হচ্ছে কি, ওই সময় দেখা গেল, এটা একটা অদ্ভুত ব্যাপার। তার কারণ হলো যে গভর্নমেন্ট থেকে একটা নির্দেশনা এসেছিল যে এখন এই সময় মসজিদে যাওয়া উচিত নয়, কিন্তু এখান থেকে, এই ডেটা থেকে বোঝা যায় যে আসলে যদি একটা সেন্ট্রাল ডিরেক্টিভ আসে, সেটাই কিন্তু এনাফ না। এটার জন্য আমাদের মানে একদম একটা খুব ছোট একটা উদাহরণ দিচ্ছি আমি, যে ধরেন একটা গ্রামের মসজিদের মানুষের সাথে, হ্যাঁ, গ্রামের মসজিদের ইমামের সাথে আমাদের একটু কানেকশন করা দরকার। কারণ তাকে যদি আমরা বুঝাই বলতে পারি যে এই সময় ধরেন এমনকি সৌদি আরবে, মক্কা, মদিনা, এখানেও মসজিদ এখন বন্ধ, আর কোরআনে বা হাদিসে এই ধরনের কথা এখন লেখা আছে। ডক্টর মুশফিক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে, ডক্টর রুহুল আবিদ এর সাথে কিছু যোগ করবে কিনা, একটু খুবই সংক্ষেপে করে যদি কিছু যোগ করতেন। ডক্টর মুশফিক মোবারক যে কথাগুলি বলছিলেন, ডক্টর রুহুল আবিদ আপনিও সংক্ষেপে যদি যোগ করতেন কিছু। আমি বলবো, ডক্টর মুশফিক মোবারক খুবই ভালো বলেছেন, আমি সম্পূর্ণ একমত। আমি খালি শুধু এইটুকু যোগ করব যে আমাদের এই যে অ্যাওয়ারনেস রেইজ করাটা বা সচেতনতা, এটা যে কি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে যে এই যে মাস্ক পরবে কি পরবে না, এটা যদি বোঝানো যায় যে
তুমি যদি মাস্ক না পরো তাহলে তোমার বাড়ির লোকের ক্ষতি হবে, তোমার বৃদ্ধ বাবা মার ক্ষতি হবে, তোমার বৃদ্ধ আত্মীয়ের ক্ষতি হবে, তোমার যদি নাও হয়। তো এখন মানুষ কি ভাবছে, না আমার কিছু হবে না। এখন আমার কিছু হবে না ভেবে যদি এগোতে থাকে তাহলে কিন্তু অনেকের ক্ষতি করে ফেলবে, নিজের তো করবেই কিন্তু অনেকের ক্ষতি করে ফেলবে। তো এখানে ওই আরেকজনের চিন্তাটাকে আনতে হবে প্রাধান্য দেওয়ার জন্য। সেটার জন্য কি দরকার, আমার মনে হয় আমাদের যুব সমাজকে, আপনি প্রতি এলাকায় যদি যুব সমাজকে ব্যবহার যুব করেন, সেটা সমাজকে রোহিঙ্গা ক্যাম্প, সংযুক্ত সেটা করতে হবে। ডক্টর রুহুল আবিদ এবং ডক্টর মুশফিক মুবারক, আপনাদের সাথে আরো অনেকক্ষণ আলোচনাটা চালিয়ে যেতে হতো, কিন্তু সময়ের জন্য আসলে সেটি আমরা আজ পারলাম না। নিশ্চয়ই পরবর্তী কোনো অনুষ্ঠানে আমরা আবারও আলোচনা আপনাদের সাথে করব। আপনাদের দুজনকে অজস্র ধন্যবাদ। দর্শক, আমরা আজ ব্যাধির বিশ্বায়ন নিয়ে কথা বললাম এবং যে ব্যাধিটি অবশ্যই কোভিড-19, এবং এই কোভিড-19 ঘিরে আমরা আজ বেশ কিছু পরামর্শ পেলাম আমাদের অতিথিদের কাছ থেকে। মাস্ক পরা, শারীরিক দূরত্ব মেনে চলা, এই বিষয়গুলি নিশ্চয়ই আপনারা মেনে চলবেন, এবং যে সমস্ত নীতিমালা এলো সরকারের উদ্দেশ্যে কিংবা নীতি নির্ধারকদের উদ্দেশ্যে, তারা নিশ্চয়ই ব্যাপারগুলো আমলে নেবেন। সে পর্যন্ত সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন।